নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। গতকাল অর্থাৎ 27/5/2026 তারিখে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংঘের ফর্ম যে প্রকাশ করা হয়েছে, তার মোট 12টি পাতা আছে এবং এগুলি ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে এবং 1 জুন থেকে এই ফেসিলিটি অনলাইনেও পাওয়া যাবে। আর আপনি অফলাইনে এই ফর্ম ফিল আপ করেও জমা দিতে পারেন। কিভাবে ফর্ম ফিল আপ করবেন, 12টি পাতা জুড়ে কী কী তথ্য আপনাকে দিতে হবে একটু দেখে নেওয়া যাক। 1 নম্বর পাতায় কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক বা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স এবং ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। 1 নম্বর পাতায় প্রথমেই বিভাগ যে আছে ক, পারিবারিক পরিচয়। পারিবারিক পরিচয়ে 1 নম্বরে যেটা আছে পরিবারের প্রধানের নাম, বিকল্প বা ইনপুট তার পাশে দেখুন লেখা আছে পুরো নাম লিখুন আধার কার্ড অনুযায়ী। আধার কার্ড অনুযায়ী আপনার যা নাম আছে ওই নির্দিষ্ট জায়গায় লিখুন। জন্ম তারিখ, জন্ম তারিখটা এই ফরম্যাটে লিখবেন, দিন, মাস, বছর। আপনার যে জন্ম তারিখ প্রথমে কত দিন, কত মাস, কোন বছর সেটা লিখবেন। 3 নম্বরে পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ, মহিলা না অন্যান্য, যেটা হবে তার আগের বক্সে টিক দিন। পুরুষ হলে পুরুষ, তার আগের বক্স আছে তাতে টিক দিন। 4 নম্বরে পরিবারের প্রধানের আধার নাম্বার, আপনার পরিবারের যিনি প্রধান তার আধার নাম্বারটা নির্দিষ্ট জায়গায় লিখুন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, সেই পারিবারিক আইডি, আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে আইডিটা লিখুন। পরিবারের সদস্য সংখ্যা, ওই পরিবারে কতজন মোট সদস্য সংখ্যা আছেন সেটা লিখবেন, শুধুমাত্র সংখ্যাই লিখবেন। 7 নম্বরে ঠিকানা, আপনার যে স্থায়ী ঠিকানা সেটা লিখবেন। 8 নম্বরে যোগাযোগ নম্বর, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার এখানে দিতে বলা হচ্ছে। 9 নম্বর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্য, এগুলো দিতে হবে। আপনি আগেই পরিবারের প্রধানের সমস্ত তথ্য, জন্ম তারিখ, লিঙ্গ, আধার নাম্বার এগুলো কিন্তু দিয়ে দিয়েছেন। তাহলে এবার দ্বিতীয় কলামে দেখুন পরিবারের প্রধান তিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন না করছেন না। যদি পুরুষ হন পরিবারের প্রধান তাহলে তো হবে না, কোনো দাগ দিতে হবে না, ফাঁকা থাকবে। আর যদি মহিলা হন, তিনি যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেন তাহলে হ্যাঁ এর পাশে যে বক্স আছে সে হ্যাঁ ইয়েস বা হ্যাঁ এর পাশে যে বক্স আছে সেই বক্সে টিকমার্ক দিন। এরপর পরিবারের বাকি সদস্যদের তথ্য দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, যে ক্যান্ডিডেটকে অর্থাৎ যাকে পরিবারের সদস্য 1 হিসাবে এখানে চিহ্নিত করছেন বা যাকে পরিবারের সদস্য 2 হিসাবে চিহ্নিত করছেন, অন্যান্য সময়েও যে তথ্য দিবেন তাকেই কিন্তু ওই সদস্য 1 বা সদস্য 2 এইভাবে উল্লেখ করবেন। সদস্য 1-এর নাম লিখলেন, তার জন্ম তারিখ দিলেন, তার লিঙ্গ লিখলেন এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী। যদি স্ত্রী হন তাহলে স্ত্রী লিখবেন এবং ওই সদস্য 1 যিনি হচ্ছেন তার আধার নাম্বারটা লিখবেন। এবং তিনি কি এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, যদি আবেদন করেন মহিলা হন তাহলে হ্যাঁ, যদি হয় হ্যাঁ বক্সের পাশে টিক দেবেন, আর যদি না হয় কিছু করতে হবে না। একইভাবে পরিবারের বাকি সদস্যদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী এবং তাদের আধার নাম্বার লিখবেন। এবং তিনি যদি মহিলা হন এবং অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চান, নির্দিষ্ট বয়স সীমার মধ্যে যদি থাকেন তাহলে হ্যাঁ এর পাশে থাকা বক্সে টিক দেবেন। আর যদি আবেদন করতে না চান তাহলে কিছু করার দরকার নেই। কিছু করার দরকার নেই মানে হ্যাঁ এর পাশে যে বক্স আছে সেটা ব্ল্যাঙ্কই রেখে দেবেন। এখন যদি কোনো সদস্যের বয়স 5 বছরের কম হয় তাহলে আধারের জায়গায় এনএ অর্থাৎ নট অ্যাপ্লিকেবল এটা লিখে দেবেন। এইভাবে আপনি পরিবারের প্রধান ছাড়া মোট 5 জন সদস্যের তথ্য এই ফর্মে তুলতে পারবেন। একইভাবে আপনি আপনার পরিবারের বাকি সদস্যদের সমস্ত তথ্য যেমন দেওয়া আছে এন্ট্রি করুন। 2 নম্বর পাতা 10 নম্বর পয়েন্টে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য দিতে হবে। এবং এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, নির্দেশ দেওয়া আছে, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্টটি দেবেন আর কি, অ্যাকাউন্ট প্রদান করুন নির্দেশ দেওয়া আছে। প্রথমে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধানের ব্যাংক কোন ব্যাংকে আছে সেই ব্যাংকের নাম লিখলেন, তার অ্যাকাউন্ট নাম্বার লিখলেন এবং IFSC কোড দিলেন। এবং বলা হচ্ছে যে অ্যাকাউন্টটি ডিবিটি ক্রেডিট আছে, ডাইরেক্ট বেনিফিট ট্রানজ্যাকশান এই সুবিধা আছে সেটাই দেবেন। সদস্য 1, আগে সদস্য 1 যাকে ধরেছিলেন তাকে কিন্তু এখানেও সদস্য 1 ধরবেন, আগেই বলেছিলাম। তো সদস্য 1 তারও ব্যাংক কি ব্যাংকে, তার অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC এবং তারও কিন্তু যে ডিবিটি অ্যাকাউন্ট, ডিবিটি ক্রেডিট জন্য আধার লিঙ্কযুক্ত অ্যাকাউন্টটাই দেবেন।
এইভাবে বাকি সদস্য 2, সদস্য 3, সদস্য 4 এবং সদস্য 5-এর যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দেবেন। এবং এগুলো কাদের ক্ষেত্রে দেবেন? যারা হচ্ছে প্রাপ্তবয়স্ক সদস্য তাদের ক্ষেত্রে। যদি কারোর ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে সেটা দিতে পারবেন না আপনি। তবে এখন সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তিদেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে। নির্দিষ্ট জায়গায় ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং তার আইএফএসসি কোড দেবেন। 3 নম্বর পাতার 11 নম্বর পয়েন্টে এপিক হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধান এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকায় অংশ নম্বর সহ লিখতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির পরিবারের প্রধানের এপিক নাম্বার দেবেন। বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর দিতে হবে, অর্থাৎ ভোটার যে লিস্ট তা থেকে আপনার অংশ নম্বর এবং ক্ষেত্র নাম্বার দিতে হবে, অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং পার্ট নাম্বার যেটা বলে সেটা দিতে হবে। একইভাবে সদস্য 1, এটা খেয়াল রাখবেন, আগেও যাকে সদস্য 1 দিয়েছেন এখানেও তার তথ্যই দেবেন, তার এপিক নাম্বার, বিধানসভার ক্ষেত্রের নাম্বার এবং পার্ট নাম্বার দিবেন। এইভাবে বাকি সমস্ত সদস্য যারা প্রাপ্তবয়স্ক, যাদের ভোটার লিস্টে নাম আছে, ভোটার কার্ড আছে, তাদের এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং অংশ নাম্বার নির্দিষ্ট জায়গায় লিখবেন। 3 নম্বর পেজের 12 নম্বর পয়েন্টে বিভাগ, আপনি কোন ক্যাটাগরির মধ্যে, অসংরক্ষিত বা আনরিজার্ভড, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী আনরিজার্ভড ইডব্লিউএস, তপশিলি জাতি এসসি, তপশিলি উপজাতি এসটি, অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী পিভিটিজি, যেটা হবে তার আগে যে বক্স আছে সেই বক্সে টিক দিন। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যে শংসাপত্র আছে, প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইডব্লিউএস শংসাপত্র, ক্রিমিলেয়ার শংসাপত্র ইত্যাদি যেটা আছে সেই অনুযায়ী আপনি কিন্তু টিকমার্ক দেবেন। 4 নম্বর পাতায় রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি সম্পর্কিত তথ্য দিতে হবে। যার 1 নম্বরে আছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ এর আগে যে বক্স আছে টিক দেবেন, আর যদি না থাকে তাহলে না এর আগে যে বক্স আছে তাতে টিক দেবেন। 2 নম্বর পয়েন্টে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। এখানে অনেক ধরনের কার্ড আছে, এএওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ, RKSY1, RKSY2 ভর্তুকিবিহীন, অর্থাৎ যে ধরনের কার্ড তার আগের যে বক্স আছে তাতে টিক দিন। 3 নম্বর পয়েন্টে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি রেশন তুলে থাকেন তাহলে হ্যাঁ এর আগে যে বক্স আছে তাতে টিক দিন, আর যদি রেশন না তুলে থাকেন তাহলে না এর আগে যে বক্স আছে তাতে টিক দিন। এবার সম্পদ, আপনার কি কি সম্পদ আছে সেই সম্পর্কিত তথ্য এখানে তুলে ধরতে হবে। তার 1 নম্বর পয়েন্টে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, যদি 3-এর বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ তার আগে যে বক্স আছে তাতে টিক দিন, আর যদি 3-এর কম থাকে তাহলে না সেই বক্সের আগে টিক দিন। 2 নম্বর পয়েন্টে পারিবারিক জমির মালিকানা, পারিবারিক জমি যদি থাকে তাহলে আপনার হ্যাঁ এর আগে যে বক্স আছে তাতে টিক দিন, আর যদি না থাকে তাহলে না এর আগে যে বক্স আছে তাতে টিক দিন। রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হালনগদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি অনুযায়ী এখানে দিতে হবে এবং এর জেরক্স কিন্তু দিতে হতে পারে। 3 নম্বর পয়েন্টে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, পরিবারের সকল সদস্যের নামে যে যে জমি আছে সেগুলোকে যোগ করে শতকের হিসাবে মোট কত শতক সেটা লিখতে হবে। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR জমির নথি এগুলো অনুযায়ী এবং এর কপি দিতে হতে পারে। 4 নম্বরে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে, অর্থাৎ আপনার পরিবারে কমার্শিয়াল নয়, যেটা ব্যবসায় খাটান না, এরকম 4 চাকার গাড়ি আছে কি, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ এর আগে থাকা বক্সে টিক দিন, আর যদি না হয় তাহলে না এর আগে যে বক্স আছে তাতে টিক দিন। গাড়ি কি ধরনের গাড়ি, 4 চাকা, জিপ, ট্রাক্টর, যদি থাকে তাহলে সেই গাড়ির মডেল অর্থাৎ জিপ না ট্রাক্টর না কার সেটা লিখুন এবং তার যে সংখ্যা কটা আছে এবং তার রেজিস্ট্রেশন নাম্বার লিখুন। 5 নম্বর পয়েন্টে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি না থাকে তাহলে না এর আগে যে বক্স আছে তাতে টিক দিন, আর যদি হ্যাঁ হয় অর্থাৎ স্বাস্থ্য বীমা থাকে তাহলে হ্যাঁ এর আগে যে বক্স আছে তাতে টিক দিন। যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। HOF অর্থাৎ পরিবারের যে প্রধান তার সরকারি না বেসরকারি স্বাস্থ্য বিমা আছে সে নির্দিষ্ট বক্সে টিক দিন। বিমার অঙ্ক, সাম অ্যাসিওর্ড অর্থাৎ কত সাম অ্যাসিওর্ড পরিবারের প্রধানের সেই প্রিমিয়ামের বিবরণটা লিখুন। একইভাবে পরিবারের সদস্য 1 যাকে আগে ধরেছিলেন তার কোনো যদি স্বাস্থ্য বিমা থাকে সরকারি না বেসরকারি তার নির্দিষ্ট বক্সে টিক দিন। বিমার অঙ্ক অর্থাৎ সাম অ্যাসিওর্ড
প্রিমিয়ামের বিবরণ দিন। এইভাবে পরিবারের সমস্ত সদস্যদের যদি স্বাস্থ্য বিমা থাকে তার ধরন সরকারি না বেসরকারি নির্দিষ্ট বক্সে টিক দিন এবং স্বাস্থ্য বিমার যে প্রিমিয়াম তার পরিমাণ লিখুন। 5 নম্বর পেজে ঘয়ে আয় বা পেশা সম্পর্কে তথ্য দিতে হবে। তার 1 নম্বর পয়েন্টে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ প্যান নাম্বার বা পিট্যাক্স যদি হয় হ্যাঁ দিয়ে থাকেন তাহলে হ্যাঁ বক্সের আগে টিক দেবেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে না এর আগে যে বক্স আছে তাতে টিক দেবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে হ্যাঁ যদি হয় তাহলে হ্যাঁ যে আগে বক্স আছে তাতে টিক দিন এবং প্যান নাম্বার উল্লেখ করুন। HOF অর্থাৎ পরিবারের প্রধানের নাম লিখবেন, তার প্যান নাম্বার লিখবেন। সদস্য ওয়ান যার নাম আগে লিখেছিলেন তার নাম লিখবেন এবং তার প্যান নাম্বার লিখবেন। সদস্য 2 তার নাম লিখবেন এবং যদি তার প্যান নাম্বার থাকে প্যান নাম্বার লিখবেন। এইভাবে পরিবারের যে সদস্যর প্যান নাম্বার আছে তার নাম এবং নাম্বার লিখুন। 3 নম্বরে কর্মসংস্থানের ধরন, অর্থাৎ কী ধরনের কাজ করেন এবং সবচেয়ে উপযুক্ত যেটি হবে তার পাশে যে ঘর আছে সেই ঘরে টিক চিহ্ন দিন এবং প্রয়োজনীয় নথি জমা দিন। প্রথমে আছে পরিবারের প্রধান HOF, তার ক্ষেত্রে যেমন কী অপশন আছে, সরকারি ক্ষেত্রে কাজ করেন কিনা, বেসরকারি ক্ষেত্রে বেতনমুক্ত কর্মচারী কিনা, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা বা ব্যবসায়ী বা মালিক ইত্যাদি, আংশিক সময়ের কর্মরত পার্ট টাইম জব, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগরি শিল্পী, কৃষক ইত্যাদি, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। এগুলোর মধ্যে যেটা আপনার ক্ষেত্রে উপযুক্ত তার পাশের ঘরে রাইট চিহ্ন দিন। একইভাবে পরিবারের সদস্যদের ক্ষেত্রে প্রত্যেকটি সদস্যর ক্ষেত্রে যেমন পরপর আগে লিখেছিলেন সদস্য 1 সদস্য 2, এইভাবে তার ক্ষেত্রে যদি কর্মসংস্থান কি করে করেন তাহলে তার পাশের ঘরে টিক দেবেন। এবার যদি তিনি কিছু না করেন তাহলে বেকার, গৃহবধূ তাহলে বেকার দেবেন, কারণ গৃহবধূ অপশন নেই। এক কথায় আপনি যদি কোনো কাজ না করেন, এমনকি কৃষক না হন, এখানে যেহেতু কৃষক আছে তাহলে না হন, তাহলে কিন্তু আপনি এই বেকারের ঘরে রাইট চিহ্ন দিতে পারেন। 6 নম্বর পেজে 4 নম্বর পয়েন্টে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এখানে লিখতে হবে। শিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা, যারা প্রাপ্তবয়স্ক তাদের মধ্যে যারা কতজন শিক্ষিত আছে সেই সংখ্যাটা লিখবেন। অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য, আপনার পরিবারে যদি প্রাপ্তবয়স্কদের মধ্যে কেউ অশিক্ষিত হন তাহলে কতজন আছেন সেই সংখ্যাটা লিখবেন, আর যদি না থাকে নীল লিখবেন বা 0 লিখে দেবেন। পরিবারের প্রধান HOF শিক্ষিত না অশিক্ষিত, শিক্ষিত যদি হন তাহলে তার পাশের যে বক্স আছে টিক চিহ্ন দিন এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি, মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক পাস না গ্র্যাজুয়েশন না মাস্টার ডিগ্রি, তার যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেটা লিখবেন। একইভাবে পরিবারের সদস্য 1 সদস্য 2 সদস্য 3 সদস্য 4 সদস্য 5 যতজন থাকবে, ম্যাক্সিমাম 5 জন এন্ট্রি করা যাবে একটা ফর্মে, তারা শিক্ষিত না অশিক্ষিত সেই নির্দিষ্ট বক্সে টিক দিন এবং শিক্ষিত হলে ওনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটা লিখুন। 7 নম্বর পেজের 5 নম্বর পয়েন্টে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, যদি হ্যাঁ হয় তাহলে সেই বক্সের টিক দিন এবং যদি না হয় তাহলে তার আগে যে বক্স আছে তাতে টিক দিন। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার, এই পরিবারের কোন সদস্য, যে সদস্য 1 2 এরকম করে দিয়েছিলেন পদে রয়েছেন তাহলে তার সেই সংখ্যাটা লিখুন। এই সংক্রান্ত সহায়ক নথি থাকলে সেটা জমা দিন। 6 নম্বরে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি পরিবারের কোনো সদস্য পেনশনভোগী হন তাহলে হ্যাঁ এর আগে যে বক্স আছে তাতে টিক দিন, আর যদি না পেনশন পান না তাহলে না এর আগে যে বক্স আছে তাতে টিক দিন। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য সংখ্যা কত, অর্থাৎ পরিবারের কোন সদস্য এই পেনশনভোগী ফ্যামিলি পেনশন পান। এমন হতে পারে যে যিনি চাকরি করতেন পরিবারে তিনি মারা গেছেন, তার স্ত্রী বা তার কেউ লিগ্যাল পারসন যদি ফ্যামিলি পেনশন পান তাহলে তার হ্যাঁর জায়গায় টিক দিচ্ছেন এবং ওই পরিবারের কোন সদস্য সংখ্যা, সদস্য 1 না সদস্য 2 সেই সংখ্যাটা লিখবেন যে তিনি পেনশনভোগী এবং তার পেনশন স্লিপ এখানে সংযুক্ত করতে হবে।
7 নম্বর পয়েন্টে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ জিএসটি দেন? যদি হ্যাঁ হয় তাহলে তার আগের বক্সে টিক দিন, আর যদি না হয় তাহলে তার আগের বক্সে টিক দিন। যদি হ্যাঁ হয় তাহলে জিএসটিআইএন এর একটা নাম্বার থাকবে, সেটা লিখুন। 8 নম্বর পয়েন্টে পরিবারের মোট বার্ষিক আয় কত টাকায় সেটা লিখতে হবে, এবং এটা কথায় নয় সংখ্যায় লিখবেন কত আপনার বার্ষিক আয়। অন্যান্য পরিচয় নথি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, পরিবারের প্রধান প্রযোজ্য নয় যদি হয় তাহলে সেই বক্সে টিক দিন। আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে আবেদনের নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার সেটা লিখুন। যদি ইস্যু করা হয়েছে হ্যাঁ হয় তাহলে সিএর যে সার্টিফিকেট দিয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটা লিখুন। একইভাবে পরিবারের সদস্যের জন্য কোনটা নির্দিষ্ট তার পাশের বক্সে টিক দিন। পরিবারের বাকি সদস্যদের জন্য সিএএ সংক্রান্ত তথ্য আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। প্রযোজ্য নয় হলে সেই বক্সে টিক দিন। যদি আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে অ্যাপ্লিকেশন নাম্বার বা আবেদনের নাম্বারটা লিখুন। যদি সার্টিফিকেট ইস্যু করা হয়ে থাকে তাহলে সার্টিফিকেটের নাম্বারটা লিখুন। এইভাবে বাকি সদস্যদেরও সিএএ সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করুন। 8 নম্বর পেজে 2 নম্বর পয়েন্টে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি এই সংক্রান্ত তথ্য আপনাকে এন্ট্রি করতে হবে। পরিবারের প্রধানের যদি কোনো ক্রেডিট কার্ড থাকে তার নাম্বার লিখুন, আইডির সংখ্যা লিখুন, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা লিখুন। এবং এখানে দেখুন নির্দেশে বলা আছে প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন। কোন কর্তৃপক্ষ আপনাকে এটা দিয়েছে তার এটা বিবরণ লিখুন। একইভাবে সদস্য 1 থেকে সদস্য 5 পর্যন্ত যা আপনার ফ্যামিলিতে যতজন আছে তাদের যদি কোনো ক্রেডিট কার্ড থেকে থাকে সেই ক্রেডিট কার্ডের তথ্য লিপিবদ্ধ করুন। ক্রেডিট কার্ডের নাম্বার, আইডির সংখ্যা, কতগুলো ক্রেডিট কার্ড আছে তার সংখ্যা, 2টো থাকতে পারে, 2 ধরনের থাকতে পারে, এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখগুলো এখানে লিপিবদ্ধ করুন। 9 নম্বর পাতার 3 নম্বর পয়েন্টে যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, প্রযোজ্য নয় হলে তাহলে তার পাশের বক্সে টিক দিন। যদি না, অর্থাৎ ট্রাইব্যুনালে বিচারাধীন নয়, নাম বাদ পড়েছে, তাহলে তার ঘরে টিক দিন। হ্যাঁ যদি হয় তাহলে হ্যাঁ হলে তাহলে মামলার বিবরণ দিন। যদি ট্রাইব্যুনালে বিচারাধীন হয় তাহলে তার বিবরণ এখানে দিবেন। একইভাবে পরিবারের বাকি সদস্যদের যদি এরকম ব্যাপার থাকে অর্থাৎ এসআইআর 2026-এর নাম বাদ পড়ে গেছে এবং মামলাটা ট্রাইব্যুনালে বিচারাধীন আছে, তাহলে লিখবেন হ্যাঁ বিচারাধীন, এবং তার মামলার বিবরণটা এখানে কি অবস্থা আছে সেটা এখানে লিখবেন। আর যদি প্রথম থেকে আপনার এসআইআর 2026-এ লিস্টে নাম থাকে, নাম যদি বাদ না যায়, তাহলে আপনি যে প্রযোজ্য নয় আছে তার আগে যে বক্স আছে তাতে টিক দেবেন। 9 নম্বর পাতা চয়েতে যে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ তার তথ্য দিতে হবে। তার 1 নম্বর পয়েন্টে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ ওই পরিবারের যারা শিশু সদস্য তাদের তো এখানে দিতে হবে, তথ্য দিতে হবে। শিশু সদস্য 1, শিশুর নাম লিখুন, কোন শ্রেণীতে পড়ে, কোন বিদ্যালয়ে পড়ে, বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের ধরন, সেটা সরকারি বিদ্যালয় কিনা তাহলে তার আগের বক্সে টিক দিন, বা সরকারি সাহায্যপ্রাপ্ত যদি হয়, স্পন্সরত বিদ্যালয় এগুলো একটাই ঘর আছে সেই বক্সে টিক দিন। আর যদি বেসরকারি বিদ্যালয়ে পড়ে তাহলে তার আগে যে বক্স আছে তাতে টিক দিন। স্বীকৃত মাদ্রাসা না অন্যান্য মাদ্রাসা যেটা হবে তার আগের বক্সে টিক দিন, এবং যদি অন্যান্য হয় অর্থাৎ ওপেন স্কুলিং বা গেম স্কুলিং যদি হয় তাহলে সেই ধরনের স্কুলে পড়ে থাকলে তার আগের বক্সে অন্যান্যর আগের বক্সে টিক দিন এবং ফাঁকা জায়গাটা লিখে দিন যে ওপেন স্কুলিং না গেম স্কুলিং। এইভাবে পরিবারের যতগুলি শিশু সদস্য আছে তাদের এই তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন। 10 নম্বর পেজের 2 নম্বর পয়েন্টে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য যে যার কথা আগে লিখেছেন টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ তার আগের বক্সে টিক দিন, আর টিকাকরণ যদি না করা হয়ে থাকে তাহলে তার আগের বক্সে টিক দিন। আর যদি টিকাকরণ হয়ে থাকে এবং কার্ড তৈরি হয়ে থাকে টিকাকরণের তার আইডি লিখুন, আর যদি না হয় তাহলে শেষ টিকা যে নিয়েছেন সে তার তারিখটা লিখুন এবং টিকা কেন নেওয়া হয়নি তারও কারণ লিখুন। একইভাবে পরিবারের বাকি শিশু সদস্যদের টিকাকরণের তথ্য এখানে তুলে ধরুন। 11 নম্বর পাতা 6-তে আছে সরকারি প্রকল্পের আওতার সুবিধা।
তার 1 নম্বর পয়েন্টে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধান যদি এরকম কোনো ডিবিটি সুবিধা পেয়ে থাকেন, তাহলে হ্যাঁ যদি হয় তাহলে তার আগের বক্সে টিক দিন, আর যদি কোনো সুবিধা না পান তাহলে না এর আগে যে বক্স আছে তাতে টিক দিন। যদি হ্যাঁ হয় তাহলে কোন প্রকল্পের ডিবিটির মাধ্যমে টাকা পাচ্ছেন সেই প্রকল্পগুলোর নাম লিখুন। যদি একের বেশি হয় তাহলে 1, 2, 3, 4, 5 এরকম করে সিরিয়াল দেওয়া আছে, পরপর যে সুবিধাগুলো পাচ্ছেন সেই প্রকল্পের নামগুলো লিখুন। একইভাবে পরিবারের বাকি সদস্যদের সদস্য 1, সদস্য 2, সদস্য 3 অর্থাৎ আগে যেভাবে নাম দিয়েছিলেন সেই অনুযায়ী তারা কোনো প্রকল্পের থেকে সুবিধা পাচ্ছেন কিনা এবং ডিবিটির মাধ্যমে টাকা পাচ্ছেন কিনা সেই তথ্য তুলে ধরতে হবে। হ্যাঁ হলে হ্যাঁয়ের যে বক্স আছে তাতে টিক দিন, আর যদি না পান তাহলে না এর আগে যে বক্স আছে তাতে টিক দিন। যদি আপনি কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন এবং ডিবিটির মাধ্যমে টাকা পেয়ে থাকেন প্রকল্পের জন্য, তাহলে হ্যাঁয়ের পাশের যে বক্স আছে তাতে টিক দেবেন এবং সেই প্রকল্পগুলোর নাম আপনি নির্দিষ্ট জায়গায় লিখবেন। এই ফর্মের শেষ পাতা অর্থাৎ 12 নম্বর পাতার যে 2 নম্বর পয়েন্ট বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, এটা আপনাকে কিছু করতে হচ্ছে না। বর্গীর জয়ের পয়েন্টে যেটা আছে ঘোষণা ও সম্মতি, এখানে আপনাকে সম্মতি এবং ঘোষণা জানাতে হবে, সেই সম্পর্কিত একটা ডিক্লারেশন আছে, সেটা একটু দেখে নেওয়া যাক কী আছে। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ডর বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। সম্মত হতে হবে এবং তার আগের যে বক্স আছে তাতে টিক দিন এবং স্বাক্ষর করুন। এখন এখানে স্বাক্ষর কে করবেন? স্বাক্ষর কিন্তু করতে হবে পরিবারের যিনি প্রধান তাকেই কিন্তু করতে হবে। এবং এই যে ঘোষণা ও সম্মতি তারপরেই কিন্তু একটা দ্রষ্টব্য বলে লেখা আছে। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তারপর লেখা আছে এন্ড অফ ফর্ম, অর্থাৎ ফর্মটা এবার শেষ হলো, পূরণ করার ব্যাপার আর কোনো পূরণ করার ব্যাপার নেই। এবার যেটা আছে সেটা কিন্তু অফিসারদের জন্য, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এই ফর্ম ফিল আপ করার সময় কয়েকটা প্রশ্ন মনে আসতে পারে, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি। যেমন এই ফর্ম কোন ভাষায় হতে পারে? আপনি ইংরাজি, বাংলা, হিন্দি যে কোনো ভাষার ফর্ম আপনি ডাউনলোড করে নিতে পারেন। এবং বাংলা ফর্মে আমি কি ইংরাজি লিখতে পারি? অবশ্যই লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে এই ফর্মে কে সই করবে সেটা আগেই বলেছি। ফর্মে যে ডিক্লারেশন দিচ্ছেন, সম্মতি জানাচ্ছেন, তার সেখানে যিনি পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, তিনিই সিগনেচার করবেন। আর কি কি ডকুমেন্টস দিতে হবে? পরিবারের প্রধান এবং পরিবারের সমস্ত সদস্যদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এবং জমি যদি থাকে সেই জমির রেকর্ড, তার ডকুমেন্টস জেরক্স দিতে হবে। যেগুলো অ্যাপ্লিকেবল, যাদের আধার কার্ড নেই পরিবারের শিশুদের সেগুলো নয়, যাদের যাদের যা আছে অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জমির রেকর্ড, সেগুলো আপনাকে জমা দিতে হবে। অন্নপূর্ণা যোজনার জন্য এই যে 12 পাতার ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কে সম্মতি বা ঘোষণাপত্রে সই করবেন, কি কি ডকুমেন্টস জমা দেবেন, সেই সংক্রান্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।